ভাই এইচএসসি 25 ব্যাচের সব কিছু সাজেশন দিলেও আপনি সমাসের সাজেশন দেন নাই, এরকম তোমরা যারা আমাকে প্রশ্ন করো তাদের জন্য সমাসের ক্লাস, সমাসের বেসিক ক্লাসটা আমরা ইউটিউবে 2-3 বার দিয়েছি, তোমরা এটা দেখে আসবা। আমরা দেখবো যে 25 ব্যাচের জন্য কোন সমাসগুলো গুরুত্বপূর্ণ এবং এগুলোর বেশ বাক্য এবং প্রয়োগটা জানা থাকতে হবে। 4 থেকে 5টা স্লাইড আছে, আমরা একটু দেখে নিব। প্রথম যে সমাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জেনে নাও আজকে আমার সাথে, তেপান্তর। আমরা জানি যে শব্দের শেষে যদি অন্তর থাকে, মানে আমি তোমাদের অন্তর্বায়ী যদি থাকে, দেশান্তর, গৃহান্তর, নামান্তর, কাব্যান্তর, বেদান্তর যা আছে সেটা কোন সমাস হয়? শব্দের শেষে যদি অন্তর থাকে তাহলে সেটা হয় নিত্য সমাস, তাই তো? নিত্য সমাসের বেশ বাক্য নরমালি হয় না। তারপর আমরা এখন এই যে তেপান্তরটা আছে, এই তেপান্তরটা আমরা কি করব? এই তেপান্তর নিত্য সমাস হবে না, শব্দের শেষে অন্তর থাকা সত্ত্বেও এই তেপান্তরটা 3 প্রান্তের সমাহার, এখানে সংখ্যা আছে এবং পরবর্তীতে বিশেষ্য আছে। সংখ্যা এবং বিশেষ্য যদি থাকে তাহলে সেটা হবে দ্বিগু সমাস। আর দ্বিগু সমাসের বেশ বাক্যে তোমরা জানো যে সমাহার জিনিসটা লিখতে হয়। যেমন তোমাকে বলছে শতাব্দী, শত অব্দের সমাহার। তোমাকে বলছে নবরত্ন, 9 রত্নের সমাহার। মানে সংখ্যা থাকবে এবং বিশেষ্য থাকবে, ঠিক আছে? এবং এইটার মধ্যে দেখা যাবে যে পরপদ প্রদান থাকবে, পরপদ প্রদান থাকবে, সপ্তাহ, তারপর তোমার ধরো যে চতুর্ভুজ, চৌরাস্তা। আচ্ছা, তারপর দেখো দম্পতি, খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটা প্রশ্ন, এবং এটা দেখে মনে হয় না এটা দ্বন্দ্ব সমাস, কিন্তু না, এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান, দম্পতির মধ্যে জায়া ও পতি, স্বামী এবং স্ত্রী উভয়কে বোঝায়, তখনই সেটা দম্পতি হয়। আর পৃথিবীতে কেবল দ্বন্দ্ব সমাসেই উভয় পদ প্রদান, তাহলে এটা দ্বন্দ্ব সমাস। নব পৃথিবী, নব যে পৃথিবী, কর্মদ্বারের সমাস। পুষ্প সৌরভ, পুষ্পের সৌরভ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমরা জানি যে ষষ্ঠী তৎপুরুষ বা তৎপুরুষ সমাস দিলেও হবে। তৎপুরুষ সমাসের টেকনিকটা হচ্ছে যে এখানে পূর্বপদের বিভক্তি লোপ পাবে। মূল শব্দটা ছিল পুষ্প, পুষ্প, এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? বাড়তি অংশ, এর বিভক্তি। আর র এবং এর, এটা হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি, এটা হচ্ছে যে ষষ্ঠী বিভক্তি, এই জন্য এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। বেওয়ারিশ, শব্দের বেওয়ারিশ, এরকম যদি না বোধক কিছু থাকে শব্দের শুরুতে সেটা ন বহুব্রী হয়। অজানা, যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য, রূপক কর্মদ্বারের সমাস। দেশ পলাতক, দেশ থেকে পলাতক, মাঝখান থেকে থেকে বিভক্তিটা লুপ্ত হয়েছে, থেকে বিভক্তি যদি লোপ পায় তাহলে সেটা কি হবে? হইতে থেকে চেয়ে হচ্ছে পঞ্চমী বিভক্তি, তার মানে পঞ্চমী তৎপুরুষ সমাস। তুমি শুধু তৎপুরুষ সমাস যদি মানে পঞ্চমী ষষ্ঠী এগুলো যদি এই শেষ মুহূর্তে এসে নির্ণয় না করতে পারো, জাস্ট সমাস তৎপুরুষ সমাস দিলেই হবে। বজ্র কঠোর, বজ্রের ন্যায় কঠোর, এটা উপমান কর্মদ্বারের সমাস। আমরা জানি যে উপমান কর্মদ্বারের সমাসে কি বোঝাবে? সর্বদা একটা মিথ্যা জিনিস বোঝাবে, সত্য জিনিস বোঝাবে। ধরো এখানে আমরা দেখতে পাই একটা হবে বিশেষ্য উপমান, বিশেষ্য, আরেকটা হবে বিশেষণ, সেটা হচ্ছে উপমান, বিশেষ্য এবং বিশেষণ। এরকম উপমান এবং উপমান কর্মদ্বারের সমাসের মধ্যে আরও আছে। তোমার ধরো যে আমরা লিখতাম তুষার শুভ্র, হ্যাঁ, তুষার শুভ্র। এখন তুষারটা হচ্ছে যে একটা তুষার হচ্ছে যে একটা বিশেষ্য, আর শুভ্রটা হচ্ছে কি একটা বিশেষণ। এটা একটা সত্য তুলনা, তাহলে সত্য তুলনা হইলে কি হবে? এটা উপমান হবে। মিথ্যা তুলনা হইলে উপমিত। যেমন আমরা বললাম যে চাঁদ মুখ, বা আমরা বললাম যে অধর পল্লব, করপল্লব, এগুলো। তারপর দেখো বব নদী, ববরূপ নদী, রূপক কর্মদ্বারের সমাস। একটু ফার্স্ট দেখে নাও মোহনিদ্রা, মোহরূপ নিদ্রা। আমি চাইলেও তোমাদেরকে এখন সমাসের সাজেশন ক্লাস দিতে এসে সমাসের বেসিক শেখাতে পারবে না, আমি দেখাবো যে লাস্ট মুহূর্তে এগুলো একটু দেখা যাও। ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট, মাঝখানের পদ লোপ পাইছে, এই জন্য এটা হচ্ছে যে মধ্যপদলোপী কর্মদ্বারের সমাস। বিদ্যাসাগর, বিদ্যারূপ সাগর, মুক্তিযুদ্ধ, মুক্তির নিমিত্তে বা মুক্তির জন্য যুদ্ধ, ঠিক আছে? তাহলে জন্য, কে রে, জন্যে, নিমিত্তে, এগুলো থাকলে তো চতুর্থী বিভক্তি হয়, চতুর্থী তৎপুরুষ সমাস। মন গড়া, মন দিয়ে গড়া, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বহুব্রী সমাস, ঠিক আছে? পূর্বপদ পরপদ কারণ কোনো না বোঝে, যদি ভিন্ন কোনো জিনিস বোঝায়। কারণ গায়ে হলুদ বলতে গাকে বোঝায় না, হলুদকে বোঝায় না, বরং একটা অনুষ্ঠানকে বোঝায়। মনোরোগ, মনে রোগ, ঠিক আছে? বিভক্তি লোপ পাইছে। তারপর দেখো নদী মাতৃক, নদী মাতা যার, বিস্ময়াপন্ন, বিস্ময়াপন্ন, বিস্ময়কে আপন্ন, বা বিপদ আপন্ন, বিপদকে আপন্ন, তাহলে কে বিভক্তির লোপ পাইছে? তাহলে তৎপুরুষ সমাস। বিভক্তির লোপ পাইলেই তৎপুরুষ সমাস। তোমরা অনেকেই বেসিকটা জানো। অহরাত্রি, অহরাত্র, অহ ও রাত্র, দ্বন্দ্ব সমাস। সহোদর, সমান উদর যার, হ্যাঁ, সহ উদর যার বা সমান উদর যার। এখন সহোদর এটা একটা বহুব্রী সমাস, কারণ এখানে সহকেও বোঝাইছে না, আবার উদর পেটকে বোঝাইছে না, বরং সহোদর বলতে তৃতীয় একটা পদ বা ভিন্ন পদ প্রদান, মানে মায়ের পেটের আপন ভাইকে বোঝাইছে। অপরাহ্ন, অন্যের অপর ভাগ, অন্যের অপর ভাগ, অন্য ছিল মূল শব্দ, অন্য যুগ এর, ঠিক আছে? এর বিভক্তি লোপ পাইছে। তারপর দেখো অমর, মরণ নেই যার, লোকান্তর, অন্য লোক, ঠিক আছে? এই যে শব্দের শেষে অন্তর থাকলে কি হবে? নিত্য সমাস হবে, আর সামনে জাস্ট অন্য বসাই দিবা। তাহলে বলো তো গ্রামান্তর এটা কোন সমাস? একটু আমাকে বলো, গ্রামান্তর এটা কোন সমাস? গ্রামান্তর, তোমাদের সময় খুবই মূল্যবান। গ্রামান্তর এটা কোন সমাস? পরীক্ষাতে তোমরা আসলে কি দিবা বলো, গ্রামান্তর কোন সমাস? তোমাদেরকে আরেকটা টেকনিক বলে দিই।
একটা শব্দের কোনো শব্দের শুরুতে যদি যথা দিয়ে কোনো শব্দ পাও, যথারীতি, যথাসাধ্য, যথা দিয়ে যদি শব্দ পাও, তাহলে এই সমাসগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। যথারীতি, যথাসাধ্য, যথা নিয়ম, হ্যাঁ, যথা নিয়ম, যথাবিধি, যথাবিধি। আর প্র যদি থাকে তাহলে প্র দিয়ে শব্দ শুরু হইলে প্রাদি সমাস, যেমন প্রকৃষ্ট, প্রবচন, প্রবাদ, প্রভাষক, প্রবন্ধ, প্রভাত, এগুলো যদি আসে তাহলে প্রাদি সমাস, ঠিক আছে। আর শব্দের শেষে যদি অন্তর থাকে বা টাটি খানাখানি থাকে তাহলে সেটা হবে নিত্য সমাস, যেমন গ্রামখানা, বাড়িখানা, বাড়িটি, গাড়িটি, তাহলে এগুলো হবে নিত্য সমাস। নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। নরাদম, অদম যে নর, উপশহর, এই যে শব্দের শুরুতে যদি উপসর্গ থাকে তাহলে এটা অব্যয়ভাব সমাস, মনে রাখবা। শব্দের শুরুতে অব্যয়ভাব সমাস হবে যখন ও শব্দের শুরুতে উপসর্গ থাকবে, যেমন গড় মিল, গড় একটা উপসর্গ, মিলটা মূল শব্দ, তোমরা জানো এগুলো। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, মধ্যপদলোপী কর্মধার সমাস, মাঝখানে পদলোপ পাইছে। উপকূল, এই যে উপটা একটা উপসর্গ, তাহলে এটা ডেফিনেটলি অব্যয়ভাব সমাস, অব্যয় বা উপসর্গ। হাতাহাতি, হাতাহাতি হচ্ছে যে বেতিহার বহুব্রীহি, মানে একটা পদ যদি দুইবার ব্যবহৃত হয়, বেতিহার মানে হচ্ছে যে একই পদ দুইবার ব্যবহৃত হবে, হাতাহাতি। কুশীলব, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, অনাশ্রিত, নয় আশ্রিত, ন বহু তৎপুরুষ, এগুলো যদি পূর্ব যদি নেগেটিভ কোনো শব্দ থাকে। তারপর দেখো কচু কাটা, জনাকীর্ণ, শ্রমলব্ধ, যুদ্ধযাত্রা, সাপমুক্ত, হিতাহিত, বনভোজন, উর্ণনাভ, দেখে নিবা। দর্শন মাত্র, তাহলে শব্দের শেষে যদি মাত্র থাকে, কি থাকে, মাত্র থাকে, যেমন দর্শন মাত্র, যাওয়া মাত্র, খাওয়া মাত্র, দেখা মাত্র, তাহলে শব্দের শেষে যদি মাত্র থাকে তাহলে সেটা নিত্য সমাস। শব্দের শেষে যদি অন্তর থাকে সেটা নিত্য সমাস। শব্দের শেষে যদি টা, টি, খানাখানি থাকে সেটাও নিত্য সমাস। দুর্ভিক্ষ, দশানন, দুর্ভিক্ষ কি হবে, দূর একটা দূর একটা উপসর্গ, ঠিক আছে, দুর্ভিক্ষ। নীলকণ্ঠ, বক ধার্মিক, বক ধার্মিক হবে বকের ন্যায় ধার্মিক। এখন বক ধার্মিকটা হচ্ছে যে একটা উপমান, কর্মদ্বারা সমাস। গুরুভক্তি, গুরুকে ভক্তি, তাহলে পূর্বপদের বিভক্তিটা লোপ পাইছে। আমি একটু তোমাদেরকে এটা স্পিডে পড়ালাম। যারা কেবল সমাজটা পড়েছো, বেসিক ক্লাসগুলো জানো, বেসিকটা জানো, তাদের জন্যই আজকের ক্লাসটা। নতুন কেউ এটা পড়তে যায় না, কঠিন মনে হবে। নবরত্ন, 9 রত্নের সমাহার, খুবই গুরুত্বপূর্ণ। 80-20, আকাশ নীল, বিপত্নিক, বিনাপানি, তপোবন, সৈন্য সামন্ত, বেতার, হ্যাঁ, এটা একটু তোমরা দেখে যাবা। এই এই সময়গুলো, লাস্টের সময়গুলোতে তোমরা এগুলো একটু দেখে যাবা। তারপর দেখো যথাবিধি, যে যথাবিধি একটা প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট, অব্যয়ভাব সমাস। যথা দিয়ে যা আসবে সবই অব্যয়ভাব সমাস। গৃহস্থ, গৃহে স্থিত যিনি, অনাহুত, নয় আহুত, ন তৎপুরুষ, মানে নেগেটিভ শব্দ যদি বোঝায়, শব্দ শুরুতে অনা, এগুলো যদি বোঝায়। আয়কর, কবিগুরু, কবিদের গুরু, তাহলে কবিদের, হ্যাঁ, কবিদের গুরু। পকেট মারে যে উপপদ তৎপুরুষ সমাস। বিমনা, গুণ মুগ্ধ, প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি বা পরাণ পাখি, এটা আসতে পারে, এটা রূপক কর্মদ্বারা সমাস, গুরুত্ব দিয়ে পড়বা। গ্রন্থকার, বীরকেশরী, প্রভাকর, পশুরী, আহত, অগ্রদূত, শল্যী, সমাজের রাজদণ্ড, পলান্ন, দেবদূত, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে এই সমাসগুলো একটু দেখে রাখবা। যাদের এই পিডিএফটা লাগবে তারা অবশ্যই আমাকে জানাও, আমি চেষ্টা করবো পিডিএফগুলো আমাদের গ্রুপে দেওয়ার জন্য। পার্সোনালি অনেককে দেওয়া যায় না, হ্যাঁ, একবার করে অসংখ্য শিক্ষার্থী 100, 200, 300 জন আসা পিডিএফ চাও। সো আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিলে তোমরা ওইখান থেকে পিডিএফটা নিয়ে নিবা। সো এগুলো একটু দেখে যাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই হবে। আল্লাহ হাফেজ।